আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা আমরা অনেক আগে আলোচনা করছিলাম। এটা হচ্ছে ত্রিকোণমিতির 27 নম্বর ক্লাসে। সেটারই আজকে বলা যেতে পারে আমরা আজকে রিভিশন ক্লাস নিব আর কি। এখন রিভিশন ক্লাস এই জন্য নিব যে এটা অনেকেরই বুঝতে কিছু কিছু জায়গায় সমস্যা হচ্ছে, এই জন্য আজকের এই রিভিশন ক্লাস। আর এই ক্লাসটা হচ্ছে ত্রিকোণমিতির 27 নং ক্লাস। আচ্ছা, তা ক্লাসের আজকে যে আমাদের আলোচনাটা অর্থাৎ সাধারণ ক্লাসে যে আলোচনা ছিল সেটা ছিল হচ্ছে যে কোনো দুটি বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত সমান এই সম্বন্ধে। অর্থাৎ যে কোনো দুটি বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত যে সমান তার প্রমাণটাই ছিল আমাদের 27 নম্বর ক্লাসের আলোচনার বিষয়। আজকে আমরা সেই ক্লাসটারই একটা রিভিশন ক্লাস নিচ্ছি। এখন কথা হচ্ছে যে দুইটা বৃত্তের যে পরিধি এবং ব্যাসের অনুপাত সমান, এটা আমরা প্রমাণ করতে যে কি কি ধারণা এখানে ব্যবহার করব। এখানে যে ধারণাগুলো ব্যবহার করব তার মধ্যে অন্যতম ধারণা হচ্ছে সদিশ ত্রিভুজের ধারণা, বা বলা যেতে পারে ত্রিভুজের সদৃশ্যতার ধারণা। দুটি ত্রিভুজ সদিশ কোন সত্ত্বে হয়, বা সদিশ ত্রিভুজটা কি, আর দুটি ত্রিভুজ যদি সদিশ হয় সেক্ষেত্রে কি ধরনের সিদ্ধান্তগুলো নেওয়া যায় সেই ধারণাটা এখানে প্রথমে ব্যবহার হবে। তারপরে আমরা ব্যবহার করব হচ্ছে একটা বৃত্তের মধ্যে যদি আমরা ত্রিভুজ অঙ্কন করি, ত্রিভুজের বাহুর সাথে চাপের একটা সম্পর্ক আমরা এখানে দাঁড় করাবো। এই দুটি ধারণা আমরা ব্যবহার করে আজকের এই প্রমাণটা আমরা করব। তা প্রথমে আমরা জেনে নিচ্ছি যে দুটি ত্রিভুজ সদিশ কি সত্ত্বে হতে পারে, বা কিংবা বলা যায় যে দুটি ত্রিভুজের যে সদৃশ্যতা সে ধারণাটা এবং কি সত্ত্বে দুটো ত্রিভুজ সদৃশ হয়। এটা হচ্ছে এ বি সি। এবিসি হচ্ছে একটি ত্রিভুজ, আর ওপরে একটি ত্রিভুজ আমরা নিচ্ছি হচ্ছে পি কিউ আর। এই দুটো ত্রিভুজ সদিশ মানে হচ্ছে দেখতে একই রকম হবে, ত্রিভুজ দুটো দেখতে হতে হবে একই রকম। আচ্ছা, আরেকটি আমরা ত্রিভুজ অঙ্কন করি। এটা হচ্ছে ডি ই এফ। আমরা এখানে তিনটা ত্রিভুজ অঙ্কন করলাম, আসলে এবিসি, পিকিউ আর, ডিএফ। আর আরেকটি ত্রিভুজ অঙ্কন করি, এন এন হচ্ছে এখানে দেই জি। তাহলে ত্রিভুজ অঙ্কন করলাম চারটি, এবিসি, পিকিউআর, ডিএফ আর এম এন জি। এগুলো চারটি ত্রিভুজ। এখানে চারটি ত্রিভুজের মধ্যে কোনগুলো ত্রিভুজ হুবহু একই রকম দেখতে? আমরা যদি একটু ভালো করে খেয়াল করি, যেমন এবিসি ত্রিভুজ, পিকিউআর আর ডিএফ, এই তিনটা ত্রিভুজ মোটামুটি একরকম দেখতে হচ্ছে, কিন্তু এম এন জি এই ত্রিভুজটা সম্পূর্ণ ভিন্ন। আবার যদি আমরা আরেকটু ভালো করে খেয়াল করি তাহলে দেখা যাচ্ছে এই ডিএফ আর পিকিউআর এই ত্রিভুজ দুটি আরো বেশি মিল পাওয়া যায়। এই ত্রিভুজটা একটু হলো, এই বাহুটা একটু অন্যরকম আছে। তাহলে এই যে ত্রিভুজগুলোর মধ্যে মিল মানে দেখতে একই রকম, সেক্ষেত্রে ত্রিভুজ দুটোকে আমরা সদিশ বলতে পারি। এখন আমরা যদি এই গাণিতিক ভাবে বা জ্যামিতিক ধারণা ব্যবহার করে দুটো ত্রিভুজকে সদিশ বলতে চাই, তাহলে কি ধারণা এখানে ব্যবহার করতে হবে, বা কি ধারণা হলে বা কি ধারণা এখানে প্রয়োগ করলে ত্রিভুজ দুটোকে আমরা সদিশ পাচ্ছি বা দেখা যাচ্ছে। ধারণাটা হচ্ছে যদি কোণগুলো সমান হয়, অর্থাৎ বি কোণ পি কোণের সমান, ই কোণ সমান, আর হচ্ছে সমান, তাহলে সত্য কি? সত্য হলো যে কোন ত্রিভুজের তিনটি কোণ অপর একটি ত্রিভুজের যদি তিনটি কোণের সমান হয় ত্রিভুজটা সদিশ হয়। এটা হচ্ছে অন্যতম ব্যবহৃত সত্য, যে কোনটা যে কোনো ত্রিভুজের তিনটা কোণ অপর একটি ত্রিভুজের তিনটা কোণের সমান হলে ত্রিভুজটা সদিশ হয়। এখন কথা হচ্ছে ত্রিভুজটা সদিশ হলো, সদিশ হলে কি ধারণা আমরা নিতে পারি? সদিশ হলে এই ধারণাটা আমরা নিতে পারি যে এদের অনুরূপ বাহুর অনুপাত সমান হবে। দুটি ত্রিভুজ সদিশ হলে কি হবে? এদের অনুরূপ বাহুর অনুপাত সমান হবে, অর্থাৎ দুটি ত্রিভুজ
সদিশ হলে ত্রিভুজদ্বয়ের দুটি ত্রিভুজ সদিশ হলে ত্রিভুজদ্বয়ের অনুরূপ বাহুর বা অনুরূপ বাহুদ্বয়ের অনুপাত সমান সমান হবে। আর দুটি ত্রিভুজের কোণগুলো সমান হলে ত্রিভুজদ্বয় সদিশ। ত্রিভুজদ্বয় সদিশ। তাহলে সদিশতার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করলাম, যে দুটি ত্রিভুজের কোণগুলো সমান হলে ত্রিভুজদ্বয় সদিশ। এটা হলো সদিশতা ধারণা। দুটি ত্রিভুজের কোণগুলো সমান হলে ত্রিভুজদ্বয় সদিশ। আর সদিশ হলে দুটি ত্রিভুজ সদিশ হলে ত্রিভুজদ্বয়ের অনুরূপ বাহুদ্বয়ের অনুপাত সমান। এখন কথা হচ্ছে অনুরূপ বাহু কি? অনুরূপ বাহু এখন আমাদের জানতে হবে অনুরূপ বাহু কি। অনুরূপ বাহু হচ্ছে সমান 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 কোণের বিপরীত বাহুদ্বয়। সমান সমান কোণের বিপরীত বাহুদ্বয়। সমান সমান কোণের বিপরীত বাহুদ্বয় হচ্ছে অনুরূপ। সমান সমান কোণের বিপরীত বাহুদ্বয়, এটা হচ্ছে অনুরূপ বাহু। এই যে ধারণাগুলো, এই ধারণাগুলো আমরা ব্যবহার করে কি পেলাম? প্রথমে দুটি ত্রিভুজের কোণগুলো সমান দেখালাম। আমরা যেমন দেখালাম যে ত্রিভুজ ডিইএফ আর ত্রিভুজ পিকিউআর এর এই ত্রিভুজের তিনটি কোণ, এই ত্রিভুজের তিনটি কোণ সমান, তাই ত্রিভুজের সদিশ হলো। এই ধারণাটা ব্যবহার করলাম। তারপর আমরা জানি যে দুটি ত্রিভুজ সদিশ হলে ওদের অনুরূপ বাহুর অনুপাত সমান হয়। তাই দুটি ত্রিভুজ সদিশ হলে ত্রিভুজ অনুরূপ বাহুদের অনুপাত সমান হয়, এটা ধারণা। আর এই যে অনুরূপ বাহুর বিষয়টা, অনুরূপ বাহুটা কি সেটা আমরা এখানে ব্যাখ্যা করলাম যে অনুরূপ বাহুটা হচ্ছে সমান সমান কোণের বিপরীত বাহুদ্বয়। এখন আমরা এই ধারণাটা ব্যবহার করে অনুরূপ বাহুর একটা ধারণা নেই। ধারণাটা কি? ত্রিভুজ পিকিউআর আর ত্রিভুজ ডিইএফ এর মধ্যে অনুরূপ বাহুদ্বয় একটা ধারণা আমরা নিব। এই ধারণাটা ব্যবহার করে সমান সমান কোণের বিপরীত বাহুদ্বয়। আচ্ছা, এখন এখানে দেখি যে ত্রিভুজ এই যে কোণ পি সমান সমান হচ্ছে কোণ ডি হলে, এখন কোণ পি এবং কোণ ডি সমান আমরা বললাম, তাহলে হলে অনুরূপ বাহু কি হবে? এখন এই যে সমান সমান কোণের বিপরীত বাহুদ্বয়, পি কোণের বিপরীত বাহু কি? কিউ আর। আর ডি কোণের বিপরীত বাহু হচ্ছে ইএফ। সুতরাং কিউ আর এর অনুরূপ ই এফ। ডি কোণের বিপরীত হলো ইএফ আর পি কোণের বিপরীত হলো কিউ আর। সুতরাং কিউ আর এর অনুরূপ ইএফ। এখন দেখি কোণ ই, আমরা সিরিয়ালটা মেনটেন করি, যেহেতু আমরা পি কিউ আর ত্রিভুজটা আগে নিছি, তাহলে পি কিউ আর ত্রিভুজের কোণটা আগে দেখি। কোণ কিউ সমান হচ্ছে কোণ ই হলে, এখন কোণ কিউ এর বিপরীত হলো পি আর, আর কোণ ইএফ এর বিপরীত হচ্ছে ডিএফ। সুতরাং এখানে হচ্ছে পি আর এর অনুরূপ হচ্ছে ডিএফ। তারপরে অবশিষ্ট যে কোণটা সেটা কত? আর কোণটা সমান হচ্ছে এফ এক্স। তাহলে আর সমান কোণ এফ হলে, আর সমান কোণ যদি এফ হয় তাহলে কি হবে? এখন আর কোণের বিপরীত বাহু হচ্ছে পি কিউ, এর অনুরূপ
এখন এফ কোণের বিপরীত হচ্ছে ডিই। আমরা তাহলে ধারণাগুলো পেয়ে গেলাম যে অনুরূপ বাহুর ধারণাটা আসলে কি এবং কিভাবে এটা আমরা গাণিতিকভাবে বা দাঁড় করাতে পারি। আমরা দাঁড় করাতে পারি এই ধারণাগুলো ব্যবহার করে। তাহলে আমরা অনুরূপ বাহুর ধারণা কিন্তু পেলাম। এখন এখানে আরেকটা কথা আছে, অনুরূপ বাহুদের অনুপাত সমান হবে। এই বিষয়টা আমরা কেমন করে দাঁড় করাবো? আমরা কি জানি অনুপাতটা কি? অনুপাত হচ্ছে দুইটি রাশি বা দুইটি সংখ্যা ভাগের সাহায্যে তুলনা করা হচ্ছে অনুপাত। অনুপাতটা কি? অনুপাত ভাগের মাধ্যমে তুলনা করা। তাহলে আমরা কি ভাগের মাধ্যমে তুলনা করব, সেটাই হচ্ছে অনুপাতের ধারণা। এখন এই ধারণাটা যদি আমরা ব্যবহার করি তাহলে এই অনুরূপ বাহুদের অনুপাত কিভাবে লেখা যেতে পারে? ভাগের মাধ্যমে। তাহলে কিউ আর এবং ইএফ আমরা এটা ভাগের মাধ্যমে তুলনা করব, পি আর এবং ডিএফ এটাও ভাগের মাধ্যমে তুলনা করব, এবং পি কিউ এবং ডি এটা আমরা ভাগের মাধ্যমে তুলনা করব। তাহলে ব্যাপারটা কেমন হতে পারে? আচ্ছা, আমি ভাগের মাধ্যমে যদি তুলনা করি তাহলে কেমন হবে? কিউ আর ভাগ ইএফ। অনুরূপ বাহুদের অনুপাত কিন্তু সমান, তাহলে সমান চিহ্ন দেই। তারপর অনুরূপ বাহু কি? পি আর ডিএফ। তাহলে এখানে হচ্ছে পি আর বাই হচ্ছে ডিএফ ভাগ, আর পি কিউ ডি এখানে হচ্ছে পি কিউ আর ডি ই। এই হচ্ছে ভাগের মাধ্যমে তুলনা করা অনুরূপ বাহুদের অনুপাত সমান, এটা ধারণা। তাহলে এই যে আমরা এখানে যে আলোচনাটা করা হলো, সদিশতার ধারণা কি, সত্যের সদিশ এবং সদিশ হলে অনুরূপ বাহুর অনুপাত সমান, এবং অনুরূপ বাহুর ধারণা এবং অনুরূপ বাহুর ধারণা পাওয়ার পর অনুরূপ বাহুদের অনুপাতের সমান, সেটার যে গাণিতিক প্রেজেন্টেশন বলা যেতে পারে বা গাণিতিকভাবে উপস্থাপন করা যেতে পারে, সেই ধারণাটা আমরা কিন্তু এখানে একটা মোটামুটি একটা বিশদ ধারণা পেলাম বা নিলাম। তা এই তো গেল হলো সদিশতার ধারণা। এখন আমরা এই সদিশতার ধারণাগুলো আমাদের যে প্রমাণে সেখানে আমরা ব্যবহার করে প্রথম ধাপের একটা সিদ্ধান্তে যাব। তারপরে এই প্রথম ধাপের সিদ্ধান্তের সাথে আরো কিছু ধারণা আমরা আরেকটি ধারণা ব্যবহারের মাধ্যমে দ্বিতীয় ধাপের সিদ্ধান্ত, তারপরে আমরা চূড়ান্ত সিদ্ধান্তটা চলে আসবো যে কোনো দুটি বৃত্তের ব্যাস এবং পরিধির অনুপাত যে সমান, এই ধারণাটা আমরা দাঁড় করব। তাহলে এই গেল আমাদের সদিশতার ধারণা। আমরা জানি যে একই বৃত্তের ব্যাসার্ধ কি হয়? সমান হয়। একই বৃত্তের ব্যাসার্ধগুলো সমান হয়, এটা আমরা কিন্তু জানি। যদি জানি একই বৃত্তের ব্যাসার্ধ সমান হয়, তাহলে এ বি আমরা যোগ করলাম। তাহলে এখানে কি দাঁড়ালো? এখানে কিন্তু ত্রিভুজ এওবি একটা ত্রিভুজ পেলাম। এওবি একটা ত্রিভুজ পেলাম। যদি একই বৃত্তের ব্যাসার্ধ সমান, তাহলে ও এ এটা একটি ব্যাসার্ধ আর ও বি এটাও কিন্তু একটা ব্যাসার্ধ। তাহলে ত্রিভুজ এওবি কে কি বলা যেতে পারে? সমদ্বিবাহু ত্রিভুজ। কেন আমরা জানি যে যে ত্রিভুজের দুটি বাহু সমান সেটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। এটা হলো সমদ্বিবাহু ত্রিভুজ। আর আমরা কি জানি? সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ দ্বয় সমান হয়, অর্থাৎ এই কোণ বি এবং কোণ এ সমান। তাহলে কোণ এ আর কোণ বি সমান হয়, এই কোণ দুটো সমান হয়। এটা হলো সমদ্বিবাহু ত্রিভুজের একটা ধারণা, বা এটাকে আমরা আরেকভাবে ব্যাখ্যা দিতে পারি যে কোনো ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণ দ্বয় সমান হয়। আচ্ছা, এখানে আমরা দেখি, যেমন এটা পি কিউ আর একটা ত্রিভুজ, এই পি কিউ এবং পি আর সমান, পি কিউ এবং পি আর সমান। তাহলে কি সমান? পি কিউ সমান পি আর। তাহলে অতএব তাহলে পি কিউ এই বাহুটার বিপরীত কোণ কোনটা? পি আর কিউ, পি আর কিউ আর পি আর, পি আর বাহুটার বিপরীত কোণ কোনটা? পি কিউ আর।
পি কিউ আর, এটা সমান হবে, সমান সমান বাহুদ্বয়ের বিপরীত কোণদ্বয় সমান হয়। এই ধারণাটা আমরা ব্যবহার করতে পারি, কিংবা সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণদ্বয় সমান, এই ধারণাটা ব্যবহার করতে পারি। মূলত ধারণা দুটি একই ধারণা বলা যেতে পারে, এই ধারণার মধ্যে মৌলিক কোনো পার্থক্য নেই, উপস্থাপনটা ভিন্ন কিন্তু ধারণাটা মোটামুটি একই। আমরা যে কোনো ধারণা দিয়েই দাঁড় করতে পারি যে এখানে আমরা দাঁড় করলাম কিউ এবং আর এই কোণ দুটি সমান, আর এখানে সমদ্বিবাহু ত্রিভুজের ধারণা দাঁড় করলাম কোণ এ আর কোণ বি সমান। এখানে যদি আমরা সমান সমান বাহুর বিপরীত কোণদ্বয় সমান ধারণা ব্যবহার করি, তাও কিন্তু এটাই আসতেছে। কিভাবে? ও বি সমান ও এ, তাহলে ও বি এর বিপরীত কোণ হলো এ, আর ও এর বিপরীত কোণ হচ্ছে বি, তাহলে এ আর বি সমান। এই হচ্ছে একটি ধারণা। এখন আমরা আরেকটি ধারণা দেখি। এখানে আমরা দেখি যে ত্রিভুজ এ ও বি, এখানে আমরা বাহুটা পেলাম, বাহু হচ্ছে এ বি, বাহু এ বি, আর বৃত্তচাপ, বৃত্তচাপ এ বি। আমরা বোঝার সুবিধার জন্য একটা কাজ করতে পারি, এখানে একটা সি লিখতে পারি, তাহলে বোঝার সুবিধা হবে। তাহলে বৃত্তচাপ হলো এ সি বি। এই বিষয়টা একটু ভালো করে খেয়াল করতে হবে। এটা হচ্ছে আমাদের অতি গুরুত্বপূর্ণ একটা ধারণা, যে ধারণাটা এখানে আমরা ব্যবহার করব, মানে এই প্রমাণে ব্যবহার করব। সেই ধারণাটা কি? এটা হলো বাহু এ বি আর বৃত্তচাপ হলো এ সি বি। এখন আমরা যদি এই যে এ বি এর দূরত্বটা কমায় দেই, এ বি এর দূরত্বটা কি করব? কমায় দেই। আচ্ছা, এখানে মনে করা হলো যে আমরা এ বি এর এখানে নিয়ে আসলাম, মানে এটাকে, এই বিন্দুটাকে একটু কাছে নিয়ে আসলাম, তখন আমরা এ এবং বি যোগ করি। আচ্ছা, তার আগে একটা দিক বলা যাচ্ছে, এখানে বাহু এ বি আর বৃত্তচাপ এ সি বি। আমরা যদি চিত্তানুসারে বলতে পারবো, চিত্তানুসারে চাপ এ সি বি গ্রেটার দেন বাহু এ বি, এটা কিন্তু আমরা চিত্তানুসারে বলতে পারি যে চাপ এ সি বি বাহু এ বির চেয়ে বড়। কারণটা কি? এ সি বি এটা কার্ভ, অবশ্যই এটা দৈর্ঘ্য এ বি, এই বাহুটা হচ্ছে বড় হচ্ছে, চিত্র দেখলে বোঝা যাচ্ছে। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা যদি এ বি এর দূরত্বটা কমাই দিই, অর্থাৎ এটাকে একটু সামনের দিকে নিয়ে গেলাম, বি এর নিকটে নিয়ে গেলাম, তখন এ বি এখন কি দেখা যাচ্ছে? এখনো কিন্তু যে চাপ এ সি বি টা বড় বাহু এ বি এর চেয়ে, কিন্তু পার্থক্যটা কিন্তু কমে গেছে, পার্থক্যটা কমে গেল। আচ্ছা, এখন যদি আমরা এটাকে আরেকটু আগায় দেই, এখন আমরা খেয়াল করি যে এবার এ বি এবং এসিবি কি দাঁড়াচ্ছে? চাপ হচ্ছে এসিবি আর বাহু এবি। এই যে ধারণাটা, এখনো কিন্তু চাপ এসিবিটা বাহু এবি এর চেয়ে বড়, এখনো বড়, কিন্তু পার্থক্যটা কিন্তু কমে গেল। এই তিন ক্ষেত্রে আমরা বিষয়টা খেয়াল করি। এই তিনটা ক্ষেত্রে কি হচ্ছে? যত আমরা এই বিন্দুটাকে বি এর নিকটে নিয়ে যাচ্ছি, তত কিন্তু এই চাপ আর এই বাহুর দৈর্ঘ্যের পার্থক্যটা কমে আসতেছে। খেয়াল করি, প্রথমে আমরা যে বিষয়টা দেখলাম যে এই এবি বাহু আর এসিবি চাপের মধ্যে পার্থক্যটা যত বেশি ছিল, এই মাঝখানের গ্যাপ বা পার্থক্য যত বেশি ছিল, যত আমরা এই বিন্দুটাকে বি এর নিকটে নিয়ে যাচ্ছি, তত কিন্তু চাপটা কমতেছে, ততই চাপটা কমতেছে। এইভাবে যদি আমরা এই বিন্দুটাকে বি এর নিকটে নিয়ে যাই,
আরো যদি নিয়ে যাই, আরো নিয়ে গেলাম, আরো নিয়ে গেলাম, তখন সে একটা পর্যায়ে দেখা যাবে যে কি হবে, চাপ এসিবি সমান বাহু এবি হয়ে যাবে। চাপ এসিবি আর বাহু এবি হবে যদি আমরা ক্রমান্বয়ে এ বিন্দুকে বি বিন্দুর নিকটে নিয়ে যাই, একসঙ্গে কিন্তু মিলে যাবে। আমরা দেখি একটা চিত্র দিয়ে। এই যে আমরা অতি নিকটে নিয়ে গেলাম, যোগ করলে এই আর কিন্তু পার্থক্য থাকলো না। তখন ত্রিভুজ এই যে বাহুটা এবি আর চাপ এবি বা এসিবি যাইবে না কেন, দুটো কিন্তু এক হয়ে যায়। এই যে ধারণাটা, এই ধারণাটা এখানে আমরা আমাদের প্রমাণে দ্বিতীয় ধাপে আমরা ব্যবহার করব। প্রথম ধাপে তো সদিশতা ধারণা ব্যবহার করে একটা সিদ্ধান্ত দাঁড় করানো হবে, আর দ্বিতীয় ধাপে এই ধারণাটা, এখন যে ধারণাটা আমরা আলোচনা করলাম বা চিত্রের সাহায্যে বোঝার চেষ্টা করলাম, এই ধারণাটা ব্যবহার করে আমরা দ্বিতীয় ধাপের কাজটা করব বা প্রমাণটা করার মাধ্যমে বা একটা সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে আমরা শেষ পর্যন্ত প্রমাণটা দাঁড় করাতে চেষ্টা করব যে যে কোনো দুটি বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত সমান কি না। এই ধারণা মানে মোটামুটি বোঝা গেছে যে যত আমরা কাছে নিয়ে যাচ্ছি তত এই বৃত্তচাপ এবং বাহু দৈর্ঘ্যের পার্থক্যটা কমতেছে। এইভাবে যদি আমরা অতি নিকটে নিয়ে যাই, মানে এ বিন্দুর গ্যাপটা যদি কম করে ফেলি, দূরত্বটা বা দৈর্ঘ্য যদি কম বানাতে পারি, তাহলে চাপটা আর বাহুর দৈর্ঘ্য সমান হয়ে যাচ্ছে। এখন আমরা আমাদের মূল প্রমাণটা শুরু করি। প্রথমে আমরা যেহেতু বলা হচ্ছে যে কোনো দুটি বৃত্ত, তাহলে আমরা দুটি বৃত্ত আগে অঙ্কন করি। তারপর আমরা কি করব, এই যে বৃত্ত ও কেন্দ্র বিশিষ্ট আমরা দুটি বৃত্ত অঙ্কন করলাম, তারপরে এটা এন সংখ্যক উপায়ে কি করব, ভাগ করব। যেমন এখানে এন সংখ্যক যদি নেই, সমান সমান দিলাম আমরা, তারপর আমাদের যোগ করি। আচ্ছা, এটা আমরা যোগ করলাম। আচ্ছা, চিত্র আমরা আরেকটু অনুভাবে আঁকি বোঝার সুবিধার জন্য। আমরা ভাগগুলো একটু বড় করে নিই, তাহলে মনে বুঝতে আরো সুবিধা হবে। আচ্ছা, এখানে এ বি সি ডি, এখানে সেট করলে ধরে নিচ্ছি ই, এটা হচ্ছে এফ জি এইচ। আমরা বড় বৃত্তের উপরে একটা মোটামুটি একটা দূরত্ব মেনটেন করে একটা বৃত্ত নিলাম, না সরি একটা ত্রিভুজ অঙ্কন করার চেষ্টা করলাম। কি হবে, বিন্দু নিলাম, বিন্দু নিয়ে আমরা কেন্দ্রের সাথে যোগ করলাম। তারপরে আমরা কি করব, এই বাহুগুলো যোগ করে দিব, বিন্দুগুলো যোগ করে দিব, এখানেও যোগ করব, যোগ করে দিলাম। তাহলে কিন্তু আমরা কতগুলো ত্রিভুজ পেলাম। কিভাবে আঁকলাম, প্রথমে আমরা এক কেন্দ্র বিশিষ্ট দুটি বৃত্ত অঙ্কন করলাম, এক কেন্দ্র বিশিষ্ট দুটি বৃত্ত অঙ্কন করলাম। তারপরে এই বড় বৃত্তের উপরে মোটামুটি একটা দূরত্ব মেনটেন করে কতগুলো বিন্দু নিলাম। তারপরে নেওয়ার পর কি করলাম, কেন্দ্র এবং বিন্দুগুলো যোগ করলাম। যোগ করার পর যে বিন্দুগুলো নিলাম, ওই বিন্দুগুলো যখন আমরা যোগ করব তখন কিন্তু, এবং ভিতরে অভ্যন্তরে যে ছোট একটা বৃত্ত আছে এটা যোগ করবো, তখন কিন্তু আমাদের ত্রিভুজ পাওয়া গেল। কি হবে,
একটা পেলাম হলো ও ই এফ, একটা ত্রিভুজ পেলাম, একটা ও এফ জি, একটা হলো ও এইচ জি, আর বড় বৃত্তের ত্রিভুজ পেলাম হলো ও সি ডি, একটা হলো ও বি সি, আর একটা পেলাম ও এ বি। এগুলো আমরা ত্রিভুজ পেলাম। আচ্ছা, এখন আমরা যেটা করব, ত্রিভুজ হচ্ছে ইওএফ ও ত্রিভুজ ইওএফ নিলাম, আর ত্রিভুজ নিয়ে হচ্ছে সিও ডি এ। আমরা এই ত্রিভুজ দুটোকে সদিশ প্রমাণ করার চেষ্টা করব। আচ্ছা, এখন এটাকে সদিশ প্রমাণ করতে গেলে আমাদের যে বিষয়টা জানা দরকার সেটা এখন আমরা করব। সেটা হচ্ছে কি, যে ত্রিভুজ ও ই এফ এ, ওই সমান ও এফ। ত্রিভুজ ওই এফ এ কি, ওই আর ও এফ সমান, তাহলে অতএব আমরা বলতে পারি যে কোণ ও এফ ই সমান সমান কোণ হচ্ছে ও ই এফ। আমরা যদি ছোট ত্রিভুজটা খেয়াল করি, অর্থাৎ ও ই এফ, এই ত্রিভুজের বাহু দুটি সমান। কেন সমান? ওই এবং ও এফ হচ্ছে একই বৃত্তের দুটি ব্যাসার্ধ, মানে ছোট বৃত্তের ব্যাসার্ধ, সুতরাং বিপরীত কোণ দ্বয় সমান। আচ্ছা, এখন যদি আমরা ত্রিভুজ সিওডি নেই, কি নিলাম? সিওডি এ। সিওডি এ কি? ওডি আর ওসি সমান। ওডি আর কি হয়? ওসি সমান। তাহলে এই বাহু দুটোর বিপরীত কোণ কি হবে? একটা হবে হচ্ছে ও সি ডি সমান হচ্ছে ও ডি সি, সমান সমান বাহুর বিপরীত কোণ দ্বয় সমান। তা এই দুটো ত্রিভুজের পেলাম। আর আমরা কি জানি? ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। যে কোনো ত্রিভুজেরই কিন্তু তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। সুতরাং এই যে ওই এফ ত্রিভুজের তিনটি কোণ কি হবে? একটা হলো ইও এফ যোগ ও ই এফ যোগ হলো ও এফ ই। এই তিনটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, এবং ত্রিভুজ সিওডি, এই ত্রিভুজেরও তিনটি কোণের সমষ্টি কিন্তু 180 ডিগ্রি। যেহেতু এই তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি এবং এই ত্রিভুজেরও তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, সুতরাং এই ত্রিভুজের তিন কোণের সমষ্টি আর সিওডি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কিন্তু সমান বলা যায়। তাহলে আমরা এখানে বলতেছি ও সিডি যোগ ওডিসি যোগ হচ্ছে কি? যোগ হচ্ছে সিওডি। সিওডি কেন আমরা সমান দেখতে পারলাম? যে কোনো ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। বা এখন আমরা দেখি ইওএফ আর সিওডি, এই কোণ দুটি কিন্তু সমান। খেয়াল করি, ইওএফ আর সিওডি এই কোণ দুটির মধ্যে কোনো পার্থক্য নাই। তাহলে দুটি কোণই সমান, তার দুই পাশ থেকে আমরা বাদ দিতে পারি। আর আরেকটা আমরা দেখলাম ওএফই আর ওইএফ সমান, তাহলে আমরা লিখতে পারবো ও ই এফ যোগ কোণ ও ই এফ সমান। আচ্ছা, এখন আর এখানে আমরা লিখতে পারবো যে ও সিডির জায়গায় ও ডিসি যোগ ও ডিসি। আমরা এখানে কি কাজ করলাম? যে ইওএফ আর সিওডি এই কোণ দুটি সমান, তাহলে এই কোণ দুটি দুই পাশ থেকে আমরা কি করলাম? বাদ দিলাম। বাদ দেওয়ার পর আরেকটা বিষয় খেয়াল করলাম, আমরা যে পূর্বেই যে প্রমাণটা করলাম বা ধারণাটা অ্যাপ্লাই করলাম যে এই কোণ দ্বয় সমান, তাহলে সুতরাং আমরা এখানে কোণের মানটা বসাইলাম, আর এখানেও কোণ দ্বয় সমান, এখানেও আমরা এই কোণের মানটা বসাই দিলাম। তা সুতরাং হচ্ছে 2 কোণ ও ই এফ সমান সমান 2 কোণ ও ডিসি। যেহেতু দুই উভয়পক্ষকে দুই দ্বারা ভাগ করলে কোণ ওই এফ সমান সমান কোণ আসতেছে ও ডিসি। আমরা কিন্তু এই কোণ দুটি সমান পেয়ে গেলাম। ওইএফ আর ওডিসি সমান। এখন যদি অনুরূপ ভাবে দেখাতে পারবো, আমরা অনুরূপ ভাবে কি দেখাতে পারবো? এখানে আমরা দেখি ওইএফ আর ওডিসি সমান। আচ্ছা, বা আমরা বলতে পারি যে ও ইএফ আর ওডিসি সমান। আর অনুরূপ ভাবে দেখাতে পারবো ওএফসি
ও এফ সি সমান হচ্ছে ও সি ডি। আমরা এখানে দেখাচ্ছি ও ই এফ আর ও ডি সি সমান, অনুরূপভাবে আমরা দেখাতে পারবো ও এফ ই, এখানে হবে ও এফ ই, অর্থাৎ ও এফ ই সমান হচ্ছে ও সি ডি। আমরা এটা দেখাতে পারবো। তাহলে এখানে আমরা এখন একটা প্রয়োগ করব। তাহলে এ কোণ ও ই এফ সমান সমান কোণ হচ্ছে ওডিসি, আর কোণ হচ্ছে ও এফ, কোণ ও এফ ই সমান সমান কোণ হচ্ছে ও সি ডি, এবং কোণ ইও এফ সমান সমান কোণ হচ্ছে সিও ডি। আমরা দেখাতে পারলাম যে এই ত্রিভুজ দুটির তিনটি কোণ এই তিনটি কোণের সমান, অতএব ত্রিভুজ দ্বয় সদিশ। অতএব ত্রিভুজ ইও এফ ও ত্রিভুজ সিওডি সদিশ। ত্রিভুজকে আমরা সদিশ বলতে পারলাম। ইওএফ আর সিওডি কি হলো? সদিশ। তাহলে অতএব অনুরূপ বাহুর অনুপাত সমান হবে, আর অনুরূপ বাহুর অনুপাত সমান এর ধারণাটা আমরা কিন্তু প্রথমেই বিশদ আলোচনা করা হয়েছে, এখন আমরা ওটা ব্যবহার করি। তাহলে ও ই এফ, আমরা দেখি ও ই এফ, এটার বিপরীত বাহু হচ্ছে ও এফ, ও এফ অনুপাত, আর ও ডি ও ই এফ ও এফ, আর ও ডি সি হচ্ছে ও সি, তাহলে ও সি। আর এখানে দেখি ও এফ ই ও সি টি, ও এফ ই বিপরীত বাহু হচ্ছে ও ই, আর ও সি ডি, তাহলে এটা হচ্ছে ও ডি সমান। আর এখানে আরেকটি বিষয় দেখি যে ও ইও এফ বিপরীত বাহু হচ্ছে ই এফ, আর ও সিওডি এটার বিপরীত বাহু হচ্ছে সিডি। ব্যাপারটা কি দাঁড়ালো যে সমান সমান কোণের বিপরীত বাহুদের অনুরূপ, আর অনুরূপ বাহুদের অনুপাত সমান, এই ধারণা কিন্তু এখানে আমরা প্রয়োগ করলাম। প্রয়োগ করে আমরা এই যে একটা সিদ্ধান্তে চলে আসলাম। আচ্ছা, এখন আমরা খেয়াল করে দেখি যে ওএফ আর ওসি, ওএফ বা ওসি এরা কারা? ওএফ বা ওসি বা ওই বা ওডি, ওএফ হচ্ছে ছোট বৃত্তের ব্যাসার্ধ, ওসি হচ্ছে বড় বৃত্তের ব্যাসার্ধ। ওএফ কি? ছোট বৃত্তের ব্যাসার্ধ, আর ওসি বড় বৃত্তের ব্যাসার্ধ। সুতরাং আমরা লিখতে পারবো অতএব স্মল আর বাই ক্যাপিটাল আর সমান সমান ইএফ বাই সিডি আমরা কিন্তু লিখতে পারি। অর্থাৎ বড় বৃত্তের ব্যাসার্ধকে ক্যাপিটাল আর, আর ছোট বৃত্তের ব্যাসার্ধকে আমরা স্মল আর দ্বারা প্রকাশ করব। বড় বৃত্তের ব্যাসার্ধকে কি প্রকাশ করবো? ক্যাপিটাল আর, আর ছোট বৃত্তের ব্যাসার্ধকে স্মল আর। এটা বোঝার সুবিধার্থে আমরা স্মল আর আর ক্যাপিটাল আর নিলাম। ছোট বৃত্ত তাহলে স্মল আর, বড় বৃত্ত তাহলে ক্যাপিটাল আর, আমরা এটা ব্যবহার করলাম। তো এটা সমস্যা আমরা লিখতে পারতেছি কি ইএফ বাই সিডি, ইএফ বাই সিডি। আমরা কিন্তু এই সিদ্ধান্তটা পেলাম। আচ্ছা, এখন অনুরূপ ভাবে আমরা দেখাতে পারবো যে এফ জি বাই বিসি সমান সমান স্মল আর বাই ক্যাপিটাল আর, এবং জিএস বাই এবি সমান সমান স্মল আর বাই ক্যাপিটাল আর। আমরা কিন্তু একই ধারণা ব্যবহার করে কিন্তু এই যে আরো দুটি সম্পর্ক আমরা দাঁড় করাতে পারি। শুধু আরো দুটি বলে নয়, এখানে যদি আমরা আরো ত্রিভুজ অঙ্কন করতাম, এখানে চাইলে আমরা তো আরো ত্রিভুজ অঙ্কন করতে পারি। প্রতিটি ক্ষেত্রে কিন্তু আমরা এই ধারণাটা দাঁড় করাতে পারবো হুবহু একই রকম ভাবে। এই জন্য আমরা লিখলাম কি অনুরূপ ভাবে। তাহলে অনুরূপ ভাবে আমরা কি পেলাম? এরকম তিনটি ধারণা পেলাম।
তিনটি ধারণা আমরা দাঁড় করাতে পারলাম। আচ্ছা, তিনটি ধারণা কি? এটা হচ্ছে ইএফ বাই সিডি সমান সমান স্মল আর বাই ক্যাপিটাল আর। এইভাবে তিনটি ধারণা আমরা পেলাম। এখন আমরা যে কাজটা করব, এই তিনটি ধারণা কিন্তু সমান হয়ে গেছে। দেখি সমান, সবগুলোই হচ্ছে স্মল আর বাই ক্যাপিটাল আর এর সমান। তাহলে তিনটি ধারণা যেহেতু সমান হয়, আমরা তাহলে এখন লিখতেই পারবো যে অতএব ইএফ বাই সিডি সমান সমান হচ্ছে এফ জি বাই বিসি সমান সমান জিএস বাই এবি সমান ডট 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 আর বাই আর। আমি এইভাবে লিখতে পারি। ডট ডট কেন রাখলাম? যে চাইলে আমরা এখানে আরো যদি আমরা বিন্দু নিতাম ত্রিভুজটির উপরে, বিন্দু নিয়ে আমরা এই ধারণাটা আরো অসংখ্যভাবে বা অসংখ্যবার দেখাতে পারতাম। এই জন্য আমরা এখানে ডট রাখলাম, যে আমরা যেহেতু পুরো বৃত্তটা কভার করিনি, এই জন্য ডট। এখন আমরা কি করব, যে ইএফ এফ জি জিএস যোগ করলাম। ইএফ এফ জি জিএস এখানে যোগ, আর এখানে ডট রাখি, আর এখানে সিডি বিসি আর এবি যোগ করলাম ডট। তার মানে এখানে কি বলা যাচ্ছে, এখানে ডট ডট মানে কি, এই যে ধারণাগুলো, এই যে বাহুগুলো, যতগুলো ত্রিভুজ হবে ততগুলো কিন্তু এই বাহুগুলো পাবো, এই জন্য ডট ডট। এখন এখানে ত্রিভুজ সংখ্যা কত এটা কিন্তু আমরা জানি না। ত্রিভুজ সংখ্যা কত এটা আমরা জানি না, তা ধরে নিচ্ছি ত্রিভুজ হচ্ছে এন সংখ্যক। কি ধরে নিলাম? ত্রিভুজ এন সংখ্যক। তাহলে সমান সমান হবে কি, আর যোগ আর যোগ আর ডট ডট ক্যাপিটাল আর যোগ ক্যাপিটাল আর যোগ ক্যাপিটাল আর ডট ডট। এখন এন সংখ্যক যদি ত্রিভুজ হয়, তাহলে এন সংখ্যক স্মল আর এন সংখ্যক ক্যাপিটাল আর পাবো। তাহলে হচ্ছে কি এন স্মল আর এন ক্যাপিটাল আর। যতগুলো ত্রিভুজ ততগুলো কিন্তু আর আসবে, এটা স্বাভাবিক ধারণা। এখানে তিনটি ত্রিভুজ, এই জন্য আমরা তিনটি আর দেখাচ্ছি, কিন্তু আমরা তো জানি না যে আমরা যদি পুরো বৃত্তটা কভার করি তাহলে কতগুলো ত্রিভুজ হবে। তা যেহেতু ত্রিভুজ সংখ্যাটা অজানা, আমরা ধরে নিচ্ছি যে এন সংখ্যক ত্রিভুজ হবে। আমরা কি ধরে নিলাম? এন সংখ্যক ত্রিভুজ হবে। তাহলে এন সংখ্যক আর পাবো, আর স্মল আর পাবো, এবং এন সংখ্যক ক্যাপিটাল আর পাবো। এই জন্য এন আর বাই এন আর, এন স্মল আর বাই এন ক্যাপিটাল আর। এখন যেহেতু লব হরে সমান সংখ্যক, তাহলে আমরা ভাগ করলে স্মল আর বাই ক্যাপিটাল আর পাবো। অর্থাৎ ধরে নিচ্ছে এখানে 100টা ত্রিভুজ আছে সাপোজ, তাহলে 100টা স্মল আর 100টা ক্যাপিটাল আর পাবো। তাহলে 100কে 100 দিয়ে ভাগ করলে 1 হয়, এই জন্য স্মল আর বাই ক্যাপিটাল আর। এখন আমরা সমতুল ভগ্নাংশের ধারণা থেকে জানি যে কোনো ভগ্নাংশের লব এবং হরকে শূন্য ছাড়া অন্য যে কোনো সংখ্যা দ্বারা গুণ অথবা ভাগ করলে ভগ্নাংশের মানে কোনো পরিবর্তন হয় না। এটা হলো একটা সমতুল ভগ্নাংশের ধারণা, মান একই থাকে। মান যেহেতু একই থাকে, তাহলে আমরা এই ক্ষেত্রে কি করতে পারবো, যে লব হরকে 2 দ্বারা গুণ করলাম, তাহলে হবে 2r 2 স্মল আর বাই 2 ক্যাপিটাল আর। আচ্ছা, 2 দ্বারা কেন গুণ করলাম? 2 দ্বারা এই জন্য গুণ করলাম, এটা বৃত্তের পরিধির সাথে ব্যাসের একটা সম্পর্কের ব্যাপার আছে। বৃত্তের পরিধির সাথে ব্যাসের, আর কে স্মল আর কে ছোট বৃত্তের ব্যাসার্ধ, আর ক্যাপিটাল আর কে বড় বৃত্তের ব্যাসার্ধ। এই জন্য আমরা যখন 2 দ্বারা গুণ করলাম, তাহলে এটা হয়ে গেল ছোট বৃত্তের ব্যাস, 2 স্মল আর এটা হলো ছোট বৃত্তের ব্যাস, আর 2 ক্যাপিটাল আর এটা হলো বড় বৃত্তের ব্যাস। এই জন্য আমরা লব হরকে 2 দ্বারা গুণ করলাম ব্যাসের ধারণাটা এখানে নিয়ে আসার জন্য। তাহলে এই গেল আমাদের প্রথম ধাপের কাজ। আমরা প্রথম ধাপের কাজটা কিন্তু করে ফেললাম। ত্রিভুজের সদৃশ্যতার ধারণা ব্যবহার করে আমরা প্রথম ধাপের কাজটা করে ফেললাম। এরপর আমরা করব দ্বিতীয় ধাপের কাজ। এখন আমরা শুরু করব। তা দ্বিতীয় ধাপের কাজ শুরু করার পূর্বে বলে নিচ্ছি যে প্রথমে আমরা যে আলোচনাটা করলাম,
অর্থাৎ আলোচনার দ্বিতীয় অংশে, মানে প্রমাণ শুরু করার আগে যে আলোচনা করছি সেটা দুই অংশে করলাম। তার দ্বিতীয় অংশে যে আলোচনা করলাম যে যত আমরা এই যে বাহু সি এবং ডি মধ্যে দৈর্ঘ্যটা কমাতে থাকবো, অর্থাৎ সি বিন্দুটাকে ডি বিন্দুর নিকটে নিয়ে যেতে থাকবো, তত কিন্তু এই চাপ এবং বাহুর দৈর্ঘ্যটা চাপ এবং বাহুর দৈর্ঘ্যের পার্থক্য কিন্তু কমে আসবে। আচ্ছা, এই ধারণাটাই আমরা ব্যবহার করে দ্বিতীয় ধাপের কাজটা করবো আর কি। তা আমরা দ্বিতীয় ধাপের কাজটা আমরা শুরু করি। আচ্ছা, এখানে দ্বিতীয় ধাপের কাজ শুরু করার আগে এটা আমরা প্রথম ধাপের সিদ্ধান্ত যেটা দাঁড় করাইছি সেটা আমরা এখানে লিখে ফেলি। এটা ছিল আমাদের প্রথম ধাপের সিদ্ধান্ত, যেটা আমরা দ্বিতীয় ধাপে ব্যবহার করে আমরা চূড়ান্তভাবে প্রমাণ করার চেষ্টা করব। এখন আমরা ধরে নিচ্ছি যে n সংখ্যক ত্রিভুজ, n সংখ্যক ত্রিভুজ অঙ্কন করা আমরা ধরেছি কি n সংখ্যক ত্রিভুজ অঙ্কন করা হয়েছে। আচ্ছা, এখন যদি n টেন্ডস টু অসীম বা বলা যেতে পারে অসীম সংখ্যক ত্রিভুজ অঙ্কন করা হয়, অসীম সংখ্যক ত্রিভুজ, আচ্ছা n যদি টেন্ডস টু অসীম বা অসীম সংখ্যক ত্রিভুজ অঙ্কন করা হলে কি ঘটনা ঘটবে? অসীম সংখ্যক ত্রিভুজ কখন আমরা অঙ্কন করতে পারবো? যখন সি এবং ডি এর দূরত্বটা যত কমাইতে পারবো তত আমরা ত্রিভুজ আঁকতে পারবো। অর্থাৎ আমরা এবং সি এবং ডি মোটামুটি কিন্তু একটা বড় দূরত্ব নেওয়া হয়েছে, সি বিন্দু এবং ডি বিন্দু। আমরা যদি দূরত্বটা খুবই কম নেই সেই ক্ষেত্রে কিন্তু অসীম সংখ্যক ত্রিভুজ অঙ্কন করা যাবে। সেই ক্ষেত্রে কি যাবে? অসীম সংখ্যক ত্রিভুজ অঙ্কন করা যাবে। অর্থাৎ এর যদি অসীম সংখ্যক হয়, 100 200 না, অসীম সংখ্যক। কোন ক্ষেত্রে সম্ভব? যখন সি এবং ডি এর মধ্যবর্তী দূরত্ব কম হবে। তা অসীম সংখ্যক ত্রিভুজ অঙ্কন করা হলে কি হবে? সি এবং ডি বিন্দুর দূরত্ব ন্যূনতম হবে, সি এবং ডি বিন্দু দূরত্ব ন্যূনতম হবে। সেই ক্ষেত্রে চাপ সিডি সমান বাহু সিডি হবে। আচ্ছা, অসীম ত্রিভুজ অঙ্কন করা হলে সি এবং ডি বিন্দু দূরত্ব ন্যূনতম হবে, সেই ক্ষেত্রে চাপ সিডি এবং বাহু সিডি হবে। আচ্ছা, ঠিক একই কারণে প্রতিটি ত্রিভুজের ভূমি এবং চাপ সমান হবে। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ধাপের সেই অতি প্রয়োজনীয় বা অতি গুরুত্বপূর্ণ যে ধারণার সাহায্যে আমরা দ্বিতীয় ধাপটা দাঁড় করাবো। সেটা কি? যে আমরা দেখলাম যে সি এবং ডি বিন্দু দূরত্ব বেশি, এই জন্য চাপ সিডি এবং বাহু সিডির মধ্যে একটা পার্থক্য আছে এবং চাপ সিডিটা বাহু সিডির চেয়ে বড়। আচ্ছা, এখন আমরা কি করলাম? যে অসীম সংখ্যক ত্রিভুজ অঙ্কন করা হলো। এখন কথা হচ্ছে অসীম সংখ্যক ত্রিভুজ কোন ক্ষেত্রে অঙ্কন করা যাবে? যখন সি এবং ডি বিন্দুর দূরত্বটা
খুবই কম নেওয়া হবে, বা নগণ্য টাইপের দূরত্ব যখন আমরা নিব তখনই কিন্তু অসীম সংখ্যক ত্রিভুজ অঙ্কন করা যাবে। অর্থাৎ দেখালো আমরা সিটাকে অতি কাছে নিলাম, এখন যদি আমরা যোগ করি তখন আমরা দেখব এই বাহু সিটি এবং চাপ সিটি সমান হয়ে যায়, বাহু সিটি এবং চাপ সিটি সমান হয়ে যায়। এই ঠিক একই কারণে মানে এই ধারণাতেই বলা যাচ্ছে আমরা যদি প্রতিটা ক্ষেত্রে এই কাজটা যেহেতু আমরা করব, তাহলে প্রতিটা ত্রিভুজের ভূমি এবং চাপ কি হবে, সমান হয়ে যাবে। অর্থাৎ এই যে পিএফ এফজি জিএস এটা হলো ছোট বৃত্তের ভিতরে যে ত্রিভুজগুলো আছে বা ছোট বৃত্তের ভিতরে অঙ্কিত যে ত্রিভুজগুলো তার ভূমি এবং ছোট বৃত্তের চাপগুলো সমান হবে। আর সিডি বিসি এবি এটা হলো বড় বৃত্তের অঙ্কিত ত্রিভুজগুলোর ভূমি, এবং এই ভূমি এবং এই চাপগুলো সমান হয়ে যাবে। আর আমরা জানি যে একটা বৃত্তের যতগুলো চাপ আছে তাদের সমষ্টি কি হয়, পুরো বৃত্তের পরিধি সমান হয়। কারণ আর কিছুই না, একটা বৃত্তের যে চাপ, এই যে চাপটা, এই চাপ হচ্ছে কি পরিধির যে কোনো একটা অংশ। তাহলে আমরা যদি সবগুলো চাপ যোগ করি তাহলে কি পাবো, পুরো বৃত্তের পরিধিটা পাবো। তাহলে আমরা বলতে পারবো যে অসীম সংখ্যক ত্রিভুজ অঙ্কন করা গেলে ত্রিভুজের ভূমি এবং বৃত্তটির চাপ সমান হবে, এটা কিন্তু আমরা বলতে পারতেছি। তাই যদি হয় তাহলে আমরা এই যে ধারণাটা, প্রথম ধাপে যে ধারণাটা, এই ধারণাটা যদি ব্যবহার করি তাহলে কি হবে, তার এই যে ছোট বৃত্তের বা ছোট ত্রিভুজের যে ভূমিগুলো এগুলো যোগ করলে ছোট বৃত্তের পরিধি পাবো, আর বড় ত্রিভুজের ভূমিগুলো যোগ করলে বড় বৃত্তের পরিধি পাবো। আচ্ছা, সুতরাং কি হবে, এই যে ছোট ত্রিভুজের ভূমিগুলো যোগ করলে কি পাবো, ছোট বৃত্তের পরিধি। সুতরাং এটা হবে ছোট বৃত্তের পরিধি ভাগ, আর বড় ত্রিভুজের ভূমিগুলো যোগ করলে পাবো বড় বৃত্তের পরিধি। তাহলে এটা হচ্ছে বড় বৃত্তের পরিধি সমান হবে 2 স্মল r বা 2 ক্যাপিটাল R। এখন আমরা আমাদের প্রমাণে কিন্তু শেষ ধাপে বা চূড়ান্ত পর্যায়ে আমরা চলে আসছি। কি সেটা আমরা যদি এই ধারণাটা দাঁড় করাতে পারলাম, এখন আমাদের যে প্রমাণের বিষয় যে কোনো দুটি বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত সমান, তাহলে আমরা এখন লিখতে পারি যে ছোট বৃত্তের পরিধি আর ছোট বৃত্তের পরিধি এখানে কি আছে 2r, 2r কে আমরা 2 স্মল কে আমরা এভাবে লিখতে পারি, এটাকে একান্তর কোণ বলা হয়, অর্থাৎ কোণাকুণি অবস্থান বিনিময় সমান এখানে হচ্ছে বড় বৃত্তের পরিধি বাই 2r। তাহলে এই যে 2r, এই 2r কি, এই 2r হচ্ছে আমরা মিশে দিচ্ছি, এটা হলো ছোট বৃত্তের ব্যাস, ছোট বৃত্তের ব্যাস, আর এই 2r এটা হলো বড় বৃত্তের ব্যাস। তাহলে কিন্তু আমরা প্রমাণ করে ফেললাম যে কোনো দুটি বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত সমান, যে কোনো দুটি বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত সমান, আমরা কিন্তু প্রমাণ করে ফেললাম, প্রমাণিত। তাহলে এই যে আমরা প্রমাণটা করলাম, প্রমাণটা কিভাবে করলাম, যে সদৃশতার ধারণা ব্যবহার করে একটা সিদ্ধান্ত দাঁড় করলাম
তারপরে আমরা অসীম সংখ্যক ত্রিভুজ অঙ্কন করে যে এই ত্রিভুজের ভূমি এবং এই বৃত্তের চাপ কি করে সমান হয় সেই ধারণাটা নিয়ে এবং সেই ধারণাটা ব্যবহার করে শেষ পর্যন্ত আমরা এটা প্রমাণ করতে পারলাম যে যে কোনো দুটি বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত সমান হয়। তাহলে আজকে এ পর্যন্তই। ধন্যবাদ তোমাদের সবাইকে।